সাগর পাড়ের দুটি, আমার প্রথম ভালোবাসা। আবার কাব্য করে বলতো, অন্তরে যারা করেছি গ্রহণ, বাচ্চিকে তার কি বা প্রয়োজন। নাইবা রইল মধুর বেশ, সিঁথির মাঝেতে সিঁদুরের রেশ। আমি তুমি আর আমি, দুজনা মিলিব দুজনাতে জানি। এ বিরাট তম যজ্ঞশালায় আহুতি দিব গো আপন হেলায়। জনমের ঋণ শোধ করিব, ভালোবেসে আজ তোমারে পারিব। জীবন নদীতে ভাসিয়া বেড়াবো, নাশুই কাহারও বারণ। তোমাতেই আমি আমাতে রহিব, আমার জীবন ও মরণ। রাইট, একটু মুখটা রাইট। ম্যাম আসবো? আরে এসো এসো। বলছি আমরা শেষটুকু যাই। শেষে একদম শেষ যে জায়গাটা যাচ্ছে সেটা হচ্ছে যে ঝড় উঠছে, স্বপ্নটা ভেঙে গেল আর হাহাকার করে কিংশুক, হ্যাঁ বলো। বলছি এটা করে নিচ্ছি একটু পরে। আসলে স্বস্তিকা না অনেক দূর থেকে এসেছে, আমাকে ফোন করেছিল। এখন একটু ওর সাথে কথা বলে নিয়ে তারপরে যাই। স্বস্তিকা এসো। বসো। বলো, কি জানতে চাও? আসলে আমি এসেছিলাম এই কারণে, আমি একটি ডকুমেন্টারি বানাচ্ছি, তাই আপনাদের একটু সাহায্য দরকার ছিল। আসলে আপনাদের যে দল আছে, থিয়েটার দল, তার জার্নিটা একবার আমি দেখাতে চাই ডকুমেন্টারিতে। বাহ, এই কিংশু, বলছি একটু কথা বলে নিই আমরা। জার্নি, জার্নি বলতে গেলে অনেকটা পেছনে চলে যেতে হয়। সময়টা ছিল 2001। আমাদের দল তৈরি করার ভাবনাটা আমার মাথায় প্রথম আসেনি, এসেছিল সৌমির মাথায়। সৌমি, একটা দল, আমাদের নাটকের পরিবার, পেটে খিদে, মুখে বিশ্বাস, চোখে স্বপ্ন, ঝাঁপিয়ে পড়লাম। 2001 পথ চলা শুরু। ব্যাস, মাস্টার্স কমপ্লিট, রেজাল্ট বেড়ে গেছে? ফার্স্ট ক্লাস। গুড। গুড কি? এবার কি হবে? কি হবে এবার? একটা দল তৈরি করি। স্টেজে টিকে থাকতে হবে তো। স্টেজে টিকতে হবে? স্টেজে টেকাটাই বড় কথা, নাকি থিয়েটার নিয়ে পড়াশুনো করে থিয়েটারটাকে পেশা করে থিয়েটারটাকে নিয়েই জীবন চলবে? কোনটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, কোনটা? এটাই ইম্পর্টেন্ট। কোনটা? মানে থিয়েটার নিয়ে পড়াশোনা যখন করেছি তখন গোলদারির দোকান নয়, এটাকে নিয়েই আমরা থাকবো, এটাকেই জীবিকা হিসেবে নেব এবং এটা নিয়ে চলবো। গুড। কিন্তু এই পথ কিন্তু খুব কষ্টের। এই পথ অত সহজ নয়, কঠিন।
কিন্তু অসম্ভব নয়, এটা মাথায় রেখে চলতে হবে। আমরা পারবো, আমাদের চোখে স্বপ্ন আছে, বিশ্বাস আছে, আর পেটে খিদেও আছে, পারবো। আমাদের গান মানুষের গান, আমাদের পথ ভালোবাসার, জীবন যেথায় আশা হারায়, আমাদের বল চোখের তারায়, পাবো এক নতুন জীবন। আমি আর তুমি, সঞ্জু, সভ্য, বাসুদা, শিবপ্রসাদ দাসের মতো একজন অভিভাবক, ব্যাস শুরু হয়ে গেল। তারপর আরো আরো এক ঝাঁক তরতাজা তরুণ ছেলে মেয়ে ঝাঁপিয়ে পড়লাম। শুরু হয়ে গেল ছুট ছুট। সাল 2001, 30শে মে। অতি যত্নে রোপণ করা হলো এক নাট্যবৃক্ষ, কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমার্স। আবেগ, অনুভূতি, স্বপ্নের এক পরিপূর্ণ নাট্য মিলন ক্ষেত্র। এ পথে চলা কঠিন, তবে অসম্ভব নয়। তাই পথকেই ঘর করলাম আমরা। শুরু হলো সচেতনতার বার্তা নিয়ে থিয়েটারের এক্সপেরিমেন্ট। 2001 থেকে 2005 শুধুই পথে পথে ঘোরা পথ নাটক নিয়ে। কোথায় কোথায় না ছুটেছি আমরা থিয়েটার নিয়ে বাঁচতে। বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, শহর থেকে গ্রামে সচেতনতার বার্তার বয়ে নিয়ে বেরিয়েছি বছরের পর বছর। ম্যালেরিয়া, টিবি, কখনো ফ্যামিলি প্ল্যানিং অথবা HIV, কোনো অসুখ বাদ দিইনি থিয়েটার সুখ ধরতে। তবে প্রাপ্তি একটাই, সচেতনতার মাধ্যম সেই থিয়েটারই, অন্য কিছু আশ্রয় করে নয়। দূর, এভাবে আর পারা যাচ্ছে না, অসম্ভব। হয় নাকি এইভাবে? 4 বছর হয়ে গেল স্টেজ ছাড়া, এই দিনের পর দিন। দূর, আমার আর ভালো লাগছে না। কি হলো, ফ্রাস্ট্রেটেড? আমি আগেই বলেছিলাম যে আমাদের এই লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। দেখো, বিষয়টা এটা হচ্ছে, এইভাবেই আস্তে আস্তে এগোতে হবে। একদিন দেখবে এই ঠিক একটা পথ বেরোচ্ছে। তোমার তো মঞ্চ নাটক লাগবে, তাই তো? স্টেজ চাই, স্টেজ, নাহলে রক্ত গরম হচ্ছে না। যেটা হতে পারে তোমার এর সাথে হতে পারে রুরাল কোনো একটা পার্সপেক্টিভে স্বাধীনতার উপরে, মানুষের জীবনের স্বাধীনতা, তার উপরে হতে পারে একটা একটা আদিবাসী সম্প্রদায়ের হতে পারে। তুমি নতুন কিছু ভাবছো? ধরো ধরো একটা আদিবাসী সমাজে একটা বৃদ্ধ সাঁওতাল, সে ছোটবেলায় স্বাধীনতা দেখেছে, মানে স্বাধীনতা আন্দোলন দেখেছে, কিন্তু স্বাধীনতার আসল মানেটা সে জানে না। স্বাধীনতা তার কাছে একটা বিস্ময়, একটা ঘোড়ার ডিমের মতো স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীনতা ধরো তাকে নিয়ে এসে মাঠের মধ্যে দাঁড় করিয়ে ওই পতাকা তুলিয়েছে, সে খুঁজে বেড়াচ্ছে স্বাধীনতাটা কি। স্বাধীনতা যেটা আমাকে তুলতে বললো সেইটা স্বাধীনতা, নাকি ওই বাঁশটা স্বাধীনতা, নাকি ওই দড়িটা স্বাধীনতা, নাকি পতাকাটা স্বাধীনতা, নাকি দুবেলা দুপুটো খেতে পাওয়া স্বাধীনতা।
নিজের মতো করে বাঁচতে চাওয়াটা স্বাধীনতা, ওর কাছে পুরোটা গুলিয়ে গেছে। ধরো ধরো সেই সেই বুড়োটার একটা ছেলে আছে, তার নাম কালো। সারাদিন মাঠ ঘাট জঙ্গল চিৎকার করে করে খুঁজে বেড়াচ্ছে সেই বুড়োটা তার কালোকে। কালো রে বল না কেন স্বাধীনতাটা কি ব্যাটে, যদি বলতে থাকে। 2006 কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমেন্সের প্রথম মঞ্চ প্রযোজনা প্রতীতি। 24 জন ছেলে মেয়ে নিয়ে এক জমজমাট প্রযোজনা প্রতীতি। এই প্রযোজনাটির জন্য সরকারি অনুদান পেয়েছিল দল, কিন্তু অভিজ্ঞতার অভাব বা আনাড়ি হাত যাই হোক না কেন, অনুদানের প্রাপ্য অর্থের চেয়ে প্রযোজনার খরচ হয়ে গেল অনেক বেশি। কাজেই একটা মঞ্চ প্রযোজনা করেই আবার মুখ থুবড়ে পড়লাম। মুখ থুবড়ে পড়লেন কেন? না না, প্রযোজনার গুণগত মানের জন্য না, আসলে অর্থের যোগানের অভাবে আমরা মুখ থুবড়ে পড়লাম, এই আর কি। 2006 থেকে 2011 আরও বেশি করে আঁকড়ে ধরলাম পথকে। বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আরও বেশি করে পথের কাজ নিয়ে এগিয়ে চললাম আমরা। পথনাটকের সাথে সাথে তৈরি করতে শুরু করলাম ছোট ছোট নাট্য দল। কে নেই সে দলে? কৃষক, মজুর, নাট্যকর্মী, জেলে, স্টেশনে বাস করা মানুষ, পথশিশু, বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মানুষ, বিভিন্ন জীবিকার মানুষদের নিয়ে চলতে লাগলো আমাদের নাট্য কর্মশালার এই কর্মকাণ্ড। আসলে কি জানো, আমরা দিনের পর দিন পথনাটক করছিলাম, সচেতনতার বার্তা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, কিন্তু মঞ্চের কাজটা করতে পারছিলাম না পয়সার জন্য, কিন্তু কাজ তো করছিলাম, বলো। এই ও এখন এইসব কথা বলছে, আগে তো বলতে না। তা আগে তুমি মঞ্চ ছাড়া অন্য কোনো কাজ করবে না, একটা প্রতিজ্ঞা করেছিলে, তোমার নাকি কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে। বলেছিলাম, কিন্তু তোমার সঠিকভাবে আমাকে বোঝানো, তারপরে সঞ্জীবদার লেখা ওই গানটা আমাকে তখনও খুব ভাবিয়েছিল। কোন গানটা? দুঃস্বপ্নের দিন হবে যে মলিন, আলোর পথে মন যে রঙিন, জীবনের পথে চলতে চলতে, মানুষের কথা বলতে বলতে হবে সব এক প্রাণ এক জান। তখন আমরা কিন্তু ভাবতে শুরু করলাম অন্যভাবে। মাথার মধ্যে অনেক রকমের ভাবনা চিন্তা আসছে, অদ্ভুত অদ্ভুত সব ভাবনা চিন্তা আসছে। তার মধ্যেই ভূতেদের নিয়ে একটা ভাবনা। 2006 থেকে 2011 একেবারে লাফিয়ে আবার মঞ্চ নাটক, মানুষের সাথে ভূতের খেলা, অদ্ভুতের পালা। 2011-তে অদ্ভুতুরের সাফল্যের পর মঞ্চের টান যেন আরও বেশি করে অনুভূত হতে লাগলো। একদিকে অনেক নতুন নতুন ছেলেমেয়েদের দলে আসা, অন্যদিকে সরকারি অনুদানের একটি ছোট্ট ব্যবস্থা হওয়া বেশি করে মনে সাহস জোগালো। আমরা শুরু করলাম আমাদের আরেক কর্মকাণ্ড, বঙ্গনাট্য উৎসব। দর্শকেরা সাদরে গ্রহণ করলেন আমাদের এই প্রচেষ্টাকে। 2011 থেকে 2014 টানা কাজ করে চলেছি আমরা, একের পর এক প্রোডাকশান, চিলড্রেন থিয়েটার ওয়ার্কশপ, স্ট্রিট চিলড্রেনদের নিয়ে ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের প্রযোজনা, ছোটদের নিয়ে বড়দের নিয়ে, তারপরে বঙ্গনাট্য উৎসব। আমরা টকপক করে ফুটছিলাম তখন, যেন ভূতের রাজার বর পেয়ে আমরা ছুটছি। সাল 2012। নাটককার, পরিচালক, অভিনেতা শ্রী শুভাশিস ব্যানার্জি নির্দেশনায় অভিনীত হলো মাখনলাল। সাথে পেলাম সুপর্ণা ব্যানার্জির মতো একজন অভিনেত্রীকে। পরের বছর আবার শুভাশিসদার হাত ধরেই আমরা মঞ্চস্থ করলাম উত্তরের জানালা। তারপর আবার কিংসুকের তত্ত্বাবধানেই চলতে লাগলো অন্য প্রযোজনাগুলি, মরমী, মন্ডুক উপাখ্যান। আমাদের কোনো বিশেষ পরিচিতি ছিল না, বিশেষ যে যোগাযোগগুলো হয় সেই যোগাযোগ আমাদের ছিল, কিন্তু মনের
মনের জোর ছিল, ইচ্ছা শক্তি ছিল, আর ছেলে মেয়েদের প্রত্যেকের মধ্যে নিজেদের কাজের প্রতি বিশ্বাস ছিল। সেই বিশ্বাস নিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রযোজনা হিয়ার মাঝে নিয়ে ভারতবর্ষের বৃহত্তম রঙ্গ মহোৎসব ভারত রঙ্গ মহোৎসবে। হিয়ার মাঝে জয় করল দিল্লির রঙ্গমঞ্চ। এর রেশ কাটতে না কাটতেই আবার এক বড় সুযোগ আমাদের সামনে। ভারতবর্ষে অনুষ্ঠিত প্রথম থিয়েটার অলিম্পিকে আমাদের দল কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমার্স, নিজেদের প্রতি বিশ্বাস যেন আরও বেড়ে যাওয়া। আমাদের এই ভালো লাগার রেশটা নিয়ে আমরা বেশ কাটাচ্ছিলাম। তারপর হঠাৎ করেই একদিন আমাদের দলের বেশ কয়েকজন মিলে আমরা চলে গেলাম কেঁদুলির মেলাতে, জয়দেবের মেলা। সেখানে বেশ সারা রাত বাউল ফকিরের আখড়া এখান ওখান ঘুরে বেড়ানো, বেশ ভালো কাটছিল, বলো কিংসু? তারপরে হঠাৎ ভোরবেলা ব্যাস কিংসুকের মাথায় যেন জয়দেব ভর করলো। ফিরে এসে বলছে, আমি গীত গোবিন্দ নিয়ে কাজ করতে চাই। শুরু হয়ে গেল গীত গোবিন্দের প্রস্তুতি। গীত গোবিন্দ আমাদের খুব আনন্দের প্রযোজনা। এই নাটকের জন্যই লালনের গান শেখা, দিনের পর দিন নিজেদের ভেঙে চুরে নতুন রূপে তৈরি করার এক অনাবিল আনন্দ। গীত গোবিন্দের রিহার্সাল হোক বা কোনো মঞ্চে বা গ্রিন রুমে, সব জায়গায় আমাদের জন্য হয়ে উঠত বাবা ঠাকুরের আশ্রমের বাউল ফকিরের মিলন মেলা। তারপর চৈত্র শেষে প্রতিচ্ছায়া তোমার আমার, পার্বণী গাথা, একের পর এক ভিন্ন স্বাদের প্রযোজনায় আমরা মেতে উঠেছি। দর্শকদের মন ছুঁয়ে গেছে সেসব প্রযোজনাও, কিন্তু গীত গোবিন্দ আমাদের মনে এক অন্য জায়গা করে নিয়েছিল। তবে শুধু আমাদের মনেই নয়, আনন্দের ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের এই প্রযোজনা মানে গীত গোবিন্দও কিন্তু আবার ভারত রঙ্গ মহোৎসবে সিলেক্টেড হলো এবং আমরা নাগপুরের মঞ্চ জয় করে ফিরলাম ফেব্রুয়ারি 2020। তারপর হঠাৎ করেই একটা দম বন্ধকর পরিবেশ, চারিদিকে সব হাওয়া বন্ধ হয়ে গেল। নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিষ্পন্দ, ঝড়ের আগে যেমন সমস্ত গাছপালা স্থবির হয়ে যায়, সেরকম আমাদেরও এই অতিমারি সমস্তটাকে বন্ধ করে যায়। একটা দম বন্ধকর পরিবেশ। আমরা বুঝে উঠতে পারছিলাম না যে ওই ভারত রঙ্গ মহোৎসবের ওরকম একটা জৌলুস থেকে হঠাৎ করে এসে এরকম একটা স্তব্ধতায় ভরে গেল। আসলে জাস্ট ওখান থেকে ফিরলাম নাগপুর থেকে, তারপরেই আসার পরেই মার্চে লকডাউন, একদম সব বন্ধ। খুব দিশেহারা লাগছিল প্রথম দিকে, কিন্তু এটাও ভালো আমরা কিন্তু বিশ্বাস ছাড়িনি। আমাদের কিন্তু মনে হচ্ছিল যে ঠিক আছে, হতেই পারে এমন কিছু ঘটনা, কিন্তু পরে নিশ্চয়ই আবার ঠিক হয়ে যাবে। আমরা আবার ধামসার তাল, অন্যদিকে ছৌয়ের মুখোশ, এক গাদা ছেলে মেয়ে নিয়ে আমরা মেতে উঠলাম ছৌ। গিরিশ মঞ্চে নামলো আমাদের নতুন প্রযোজনা আমি পূজারিনী, 17ই মার্চ 2021। ফার্স্ট শো আবার বন্ধ। ব্যাস আবার থেমে যাওয়া, সব আবার নতুন করে থেমে গেল, আবার লকডাউন। দ্বিতীয় শো করার সুযোগ পেলাম না নতুন নাটকে। কেমন একটা অদ্ভুত দম বন্ধ করা পরিস্থিতি আবার শুরু হলো। কিন্তু আচ্ছা, সত্যি কি আমরা থেমে থাকতে পারি? সৃষ্টি কখনো থেমে থাকে? এই যে আনন্দ, দুঃখ, যন্ত্রণা, প্রতিটা মুহূর্তে যে যে অনুভূতি, সেগুলো নিয়েই তো আমাদের শিল্পকর্ম থিয়েটার। কি জানো, এভাবেই হয়তো আবার নতুন কিছু সৃষ্টি হবে, আরো নতুন কিছু। কবিগুরুকে আশ্রয় করে এক কথা বারবার বলতে ইচ্ছে করে,
রুক্ষ দিনের দুঃখ পাইতো পাবো। চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাও। পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব, তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। থিয়েটার, তুমি আছো, তাই আমরা সবাই আছি। আর এই থাকাটা সম্ভব হতো না যদি না আমাদের সাথে এত মানুষজন জড়িয়ে থাকতো। দিনের পর দিন এতগুলো বছর ধরে এত মানুষ, কখনো শারীরিকভাবে কখনো মানসিকভাবে আমাদের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সত্যি কথা বলতে আমাদের দলের জায়গা থেকে কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমেন্স এই মানুষজনদের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই তাদেরকে। আমরা প্রতি মুহূর্তে আপনাদের কথা মনে করি। আপনাদের এই থিয়েটারের প্রতি কন্ট্রিবিউশন, সে একদিনের হোক আর 1 বছরের হোক কি 10 বছরের হোক, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। দেখো, তুমি হয়তো এসেছিলে তোমার নিজের একটা পার্সোনাল ডকুমেন্টারি, থিয়েটারের দলের জার্নি এবং এই লকডাউন পরিস্থিতিতে আমাদের মতো মানুষদের কী অবস্থা, এই নিয়ে কাজটা করতে। কিন্তু বিশ্বাস করবে না, এই পুরনো স্মৃতিচারণটা না কোথায় একটা নতুন করে তরতাজা করে তুলল। মানে আমরা ভাবিনি কিন্তু যে এরকমভাবে হঠাৎ করে একটা কনভারসেশন হয়ে যাবে। থ্যাংক ইউ তার জন্য। সত্যি কথা বলতে আমরা জানি থিয়েটারটা অনেক কিছু করতে পারে, সে বিশ্বাস আছে। কারণ 2001 সালে যখন শুরু করেছিলাম সেই বিশ্বাসটা সেদিনও ছিল যে থিয়েটার বিভিন্ন যুগের পর যুগ ধরে কিন্তু বিবর্তনের সাথে সাথে তার নিজের গতিতে ফিরে এসেছে। এখনও পারবে, যতই লকডাউন হোক, যতই যা কিছু হোক, থিয়েটার পেরেছে, থিয়েটার পারছে এবং আগামীতেও থিয়েটারই পারবে। তাই আজকে এই বিশেষ দিন, তোমাকে বলা হয়নি, আজ 30শে মে 2021 আমাদের দল কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমেন্স 21 বছরে পা দিল। সেটাও একটা বিশেষ খবর। তো এই ধন্যবাদ তোমার প্রাপ্য। নতুন করে ভরসা জোগালে এভাবেই শিল্প বেঁচে থাকবে তোমাদের কিছু কাজের মধ্যে দিয়ে। আমরা চালিয়ে যাব আমাদের কাজ। আমরা জানি আমরা করবো জয়। নিশ্চয় থিয়েটার পেরেছে, থিয়েটার পারছে, থিয়েটারই পারবে। আমরা সবাই একদিন জিতব। আমাদের জয়।